সাংস্কৃতিক আদর্শ, কালচারাল স্ট্যান্ডার্ড বা সাংস্কৃতিক আদর্শ বলতে পারবে কেউ? বলো বলো স্যার স্যার কোনো দেশের বা সমাজের মানুষের সাংস্কৃতিক ধরনকে সাংস্কৃতিক আদর্শ বলা হয়, যেমন মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, লোককাহিনী, সঙ্গীত ইত্যাদি। কোনো দেশের বা সমাজের সাংস্কৃতিক আদর্শের মাঝে ওই দেশ বা সমাজের মানুষের জীবন প্রণালী এবং বৈশিষ্ট্য ফুটে ওঠে। এই আদর্শের কারণে সংস্কৃতি সমূহের মধ্যে পার্থক্য দেখা যায়। ওকে, এটাই হলো আদর্শ। থ্যাংক ইউ। আর কেউ আর কারো মনে পড়ছে না নাকি? আচ্ছা, এবার একজন বলো সাংস্কৃতিক আত্মীকরণ। আত্মীকরণ, সাংস্কৃতিক আত্মীকরণ বলতে কি বোঝায়? স্যার, কোন ব্যক্তি কোন নির্দিষ্ট একটি অঞ্চলের ব্যক্তি এবং দেশটি অন্য সংস্কৃতি আত্মীয় করে তাকে সাংস্কৃতিক আত্মীকরণ বলে। মানুষ যখন বলা হয় পরিবেশে বসবাস করতে থাকে তখন তাকে সেখানকার মানুষ দৃষ্টিভঙ্গি, আচার, চিন্তা চেতনা, মূল্যবোধ এক কথায় সমগ্র জীবনধারার সাথে আত্মীকরণ হতে চেষ্টা করে। সেটা হচ্ছে সাংস্কৃতিক আত্মীকরণ। একজন উদাহরণ দিয়ে বোঝাও তো। এই আত্মীকরণের একটা উদাহরণ দিয়ে বোঝাও যে এই জিনিসটা আত্মীকরণ। যেরকম অনেকে পড়াশোনার জন্য বিভিন্ন দেশে চলে যায়, তখন তারা ওই দেশের সাংস্কৃতিক যে ব্যাপারগুলো থাকে সেগুলো তারা নিজেদের করার চেষ্টা করে যাতে ওই দেশ আত্মীকরণ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই আত্মীকরণের সাথে সাংস্কৃতিক পার্থক্য আছে না সম্পর্ক আছে? স্যার, পার্থক্য আছে। হ্যাঁ, এবার একটা উদাহরণ দিয়ে বা তুমি তোমার মতো করে পার্থক্যটা আমাদের বুঝাও। মানে সাংস্কৃতিক আত্মীকরণ আর সাংস্কৃতিক কেমন করে সম্পর্ক না পার্থক্য আছে এটা একটু বুঝাও। স্যার, সংস্কৃতি আইন হলো এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় মানুষ তার নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্য কোনো অঞ্চলের সংস্কৃতিকে নিজের মধ্যে আত্মস্থ করে, তখন তাকে সংস্কৃতি আইন বলে। আর সংস্কৃতি আত্মীকরণ হলো নিজের সংস্কৃতিকে বাদ দিয়ে অন্য কোনো অঞ্চলের সংস্কৃতিকে নিজের মধ্যে একদম মানে আয়ত্ত করে ফেলাই হলো সাংস্কৃতিক আত্মীকরণ। তার মানে আমরা বলতে পারি যে সাংস্কৃতিক আইনে নিজেরটা অক্ষুণ্ণ রেখে অন্যটার নাম সাংস্কৃতিক আইন, নিজেরটা অক্ষুণ্ণ রেখে অন্যেরটা নাম। আত্মীকরণে নিজেরটা থাকতেও পারে নাও থাকতে পারে, অন্যেরটা আত্মীকরণ করা, আত্মস্থ করা, এভাবে আমরা বলতে পারি। Yes sir. Yes sir. ওকে, থ্যাংক ইউ। আজকের টপিক বাংলাদেশ রিলেটেড, ঠিক আছে? যে বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন এবং উন্নয়ন হচ্ছে কিনা, বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন এবং উন্নয়ন হচ্ছে কিনা। 38 পেজ, 38 পেজ। সবাই তো বই নিয়ে গেছে তাই না? Yes sir. জি স্যার। 38 পেজ। প্রথমে একটু দেখি আমরা স্পেসিফিক ভাবে আলোচনা করি। প্রথমে একটা জিনিস যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি মানে কি? দৃষ্টিভঙ্গি মানে কি? দৃষ্টিভঙ্গি মানে কি? দৃষ্টিভঙ্গি কোনো আলাদা মিনিং আছে? মানে স্যার দেখার ধরন। দেখার ধরন মানে আমি টেরা ভাবে দেখছি না চোখ বন্ধ করে দেখছি না চোখ খোলা রেখে দেখছি না স্যার, হ্যাঁ এক একজন এক এক মনে করে যে কোনো কিছুকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, মানে কেউ কেউ পজিটিভলি দেখে, কেউ কেউ নেগেটিভলি দেখে। অ্যাবসলিউটলি, অর্থাৎ মনোভাব,
আমার সামগ্রিক অবস্থা, আমি একটা জিনিসটাকে কিভাবে নিচ্ছি, কিভাবে সেই উপর রিয়্যাক্ট করছি, তাই না? যে সেই জিনিসটা আমি ভালোভাবে দেখছি না খারাপভাবে দেখছি, মানে এটা চোখের দেখা না, এটা মাইন্ডলি সেটা কিভাবে নিচ্ছি, আমি মানসিকভাবে সেটা কিভাবে নিচ্ছি, তাই না? তো এই দৃষ্টিভঙ্গি বা আউটলুকটা আমাদের সংস্কৃতিতে পরিবর্তন হয়েছে, আমি এটা নিয়ে আজকে শুরু করি, তারপরে অন্য বিষয়। ঠিক আছে, ধরো এই দৃষ্টিভঙ্গি নারী শিক্ষা নিয়ে ধরো শুরু করি। নারী শিক্ষা, নারী শিক্ষা, উইমেন এডুকেশন, তাই না? তোমাদের এখানে প্রায় 50% নারী উপস্থিত আছে নারী ক্লাসে, তার মানে এই নারী শিক্ষা বিষয়ে আজ থেকে 15-20 বছর আগে মানুষের দৃষ্টিভঙ্গি কি ছিল, এখন দৃষ্টিভঙ্গি কেমন আছে, এটাই তো আমাদের সাংস্কৃতিক সামগ্রিক পরিবর্তন দেখা। নারীরা যেটা ক্লাসে আছে আলোচনা করছে নারী শিক্ষা বিষয়ে, আগেকার দৃষ্টিভঙ্গি কেমন ছিল, এখন তোমাদের সমাজে নারী শিক্ষা বিষয়ে দৃষ্টিভঙ্গি কেমন। স্টার্ট নাও। স্যার আপনার কথা শোনা কি যাচ্ছে প্রশ্ন না। করলেন? বলছি যে নারী শিক্ষা বিষয়ে আমাদের সমাজ সংস্কৃতিতে আজ থেকে 15 বছর আগে কেমন দৃষ্টিভঙ্গি ছিল, এখন নারী শিক্ষার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন। যাই হোক, তাহলে যে শুরু করি, আমি শুরু করি। আজ থেকে 20 বছর আগেও নারী শিক্ষা বিষয়ে আমাদের পরিবারে, আমাদের সমাজে কিছুটা হলেও অনীহা ছিল, কিছুটা হলেও অনীহা ছিল। এখন দেখো এই নারী শিক্ষা বিষয়ে কিন্তু গ্রাম পর্যায় থেকে শহরে তো সবাই আগ্রহী। নারীদের, পুরুষদেরও যেভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়, নারীদেরও সেভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয়। তুমি পাবলিক পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে দেখবা, পাবলিক পরীক্ষা বলতে আমরা পিএসসি, জেএসসি, এসএসসি, এইচএসসি এগুলোকে বোঝাচ্ছি। এইগুলোতে দেখবা যে আজ থেকে 10 বছর আগে যে নারী শিক্ষা বা নারী পরীক্ষার্থী সংখ্যা ছিল, এখন তা অনেক অনেক গুণ বেড়েছে। তার মানে নারী শিক্ষার বিষয়ে সমাজে, সংস্কৃতিতে মানুষের দৃষ্টিভঙ্গি ইতিবাচক পরিবর্তন হয়েছে। তার মানে পরিবর্তন হয়েছে, আর আমি পরিবর্তনটা কি বললাম, ইতিবাচক, তার মানে সেটা উন্নয়নের দিকে যাচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? ইয়েস স্যার। তার মানে নারী শিক্ষা বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটা ইতিবাচক, তার মানে সেটা উন্নয়নের দিকে যাচ্ছে। ওকে, জি স্যার। ওকে আচ্ছা, এবার তোমাদের পালা। আমি যেভাবে বোঝালাম তোমাদের পালা, সেটা হচ্ছে পরিবারের সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা, পরিবারের সদস্য সংখ্যা অর্থাৎ মানে হচ্ছে জনসংখ্যার ভিত্তিতে জন্মহার। পরিবারের সদস্য সংখ্যা বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি এখন কেমন, আজ থেকে 20 বছর আগে সেটা কেমন ছিল, দেখি তোমরা বলো। আমি নারী শিক্ষা বিষয়ে কিন্তু বললাম, তোমরা নারী হয়েও নারী শিক্ষা বিষয়ে বলতে পারবে না। এবার পুরুষ নারী উভয়ই বলবো। পুরুষরা চুপ কেন? এভরিওয়ান রাইটস স্যার, এখন থেকে 5 বছর আগে হচ্ছে আহ, তাদের কোনো ধারণা ছিল না, মানে ভবিষ্যতে কোনো চিন্তা, মানে চিন্তা চেতনা ছিল না যে কি করবে তারা। এর জন্য বেশি সংখ্যক সন্তান নিত, কিন্তু এখন মানুষ সচেতন হয়েছে, তারা মানে কম সংখ্যক সন্তান গ্রহণ করে থাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার আগে মানুষ অসচেতন ছিল, এখন দিন দিন স্যার মানুষ সচেতন হচ্ছে, এই জন্য স্যার অল্প সংখ্যক সন্তান তারা নিচ্ছে ভবিষ্যতের কথা চিন্তা করে। আর কেউ সুন্দর হচ্ছে। স্যার আগে যৌথ পরিবার ছিল, কিন্তু এখন সেগুলো ভেঙে একক পরিবার হয়েছে। Good. আচ্ছা, আর কেউ হচ্ছে, কিন্তু তোমাদের সবগুলোই প্রায় হচ্ছে। আর কেউ কিছু বলবা? আচ্ছা, তাহমিদ হাসান আছো? তাহমিদ হাসান নাই?
আচ্ছা, তাহমিদ হাসান যে ছবি লাগিয়েছে আমার ভয় হচ্ছে, ঠিক আছে, সেজন্য আমি তো ওকে ডাকলাম। এসব ছবি টবি লাগিয়ে না, ভয় ভয় তো করে। আচ্ছা, তাহলে তোমরা যেটা বলেছো সবগুলোই ঠিক আছে। আজ থেকে 10 বা 15 বা 20 বছর বা 30 বছর আগে পরিবারের সদস্য সংখ্যা বিষয়ে এখনকার মতো ধারণা ছিল না। তারা মনে করতো যে পরিবার অর্থাৎ সন্তান সংখ্যা কয়েকটা নিলে তাদের সুবিধা, কারণ সেই সময় চিকিৎসা ব্যবস্থা এত উন্নত হয় নাই, ফলে সবগুলো সন্তান সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকবে এরকম একটা মনোভাব তাদের ছিল না। এই আরেকটা দিকে তাদের পরিবর্তন হচ্ছে, এখন উন্নত হয়েছে। তারা মনে করছে যে আমি একটা বা দুটা সন্তানই আমার পরিবারের জন্য যথেষ্ট, কারণ এখন চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। আরেকটা বড় মাইন্ডসেট চেঞ্জ হয়েছে বা দৃষ্টিভঙ্গিগত চেঞ্জ হয়েছে, যে এখন মানুষ নারী এবং পুরুষের শিক্ষার হারটা বেড়েছে। এটার কথা তো সত্য না মিথ্যা? শিক্ষার হারটা বেড়েছে না কমেছে? স্যার বেড়েছে। বেড়েছে। শিক্ষার হার যখন বাড়ে তখন তাদের মধ্যে সুন্দরভাবে পরিবারের সদস্যদের মধ্যে মানুষ করার প্রবণতা বাড়ে। এখন তোমাদের পরিবার থেকে তোমরা এই বিষয়টা উদাহরণটা ভালো মতো রিয়ালাইজ করতে পারবে। সেটা হচ্ছে এখন পরিবারের সদস্য সংখ্যা একটা বা দুইটা রাখার কথা শহরের পরিবারের মানুষ চিন্তা করে, গ্রামের ও মধ্যবিত্ত পরিবার চিন্তা করে যে আমার পরিবারের সন্তান বা বাবা মা চিন্তা করে যে আমার যদি একটা বা দুটা সন্তান হয়, ওদের পেছনে যে পরিমাণ টাকা খরচ হয় লেখাপড়া আনুষঙ্গিক বিষয়ে, একাধিক সন্তান নিলে আমি সেই পরিমাণ সেই সুন্দরভাবে লেখাপড়া বা চিকিৎসা ব্যবস্থা করতে পারবো না। ফলে সেখানে পরিবারের সদস্য সংখ্যা কম রাখার একটা মানসিকতা তৈরি হয়। তার মানে পরিবর্তন আসছে, কম বা বেশি যেটাই হোক একটা পরিবর্তন তো আসছে। যেহেতু সদস্য সংখ্যা কম রাখার পরিবর্তন করা হয়, তার মানে সেটা যেহেতু বৃদ্ধি করা হচ্ছে না, কমের দিকে যাচ্ছে, সেটা কি উন্নয়ন না উন্নয়ন না? স্যার উন্নয়ন। উন্নয়ন। তারপর পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল মানে জন্ম হওয়া বেশি ছিল, আর যদি বেশি থেকে কমের দিকে যাচ্ছে মানে পরিবর্তন হচ্ছে, পরিবর্তনটা ইতিবাচক মানে কমের দিকে যাচ্ছে, তার মানে সেটা উন্নয়ন হচ্ছে। ক্লিয়ার? উন্নয়ন হচ্ছে। আচ্ছা, এবার ইয়েস স্যার। সেটা হচ্ছে যোগাযোগ। যোগাযোগ মানে কি? যোগাযোগ মানেটা কি? শুধুমাত্র রেলগাড়ি স্যার এগুলো কি যোগাযোগ, নাকি কম্পিউটার, মোবাইল? স্যার কমিউনিকেশন। সবকিছু, তাই না? এটা যেমন যানবাহন মতো যোগাযোগ হতে পারে, আবার আমাদের হাতে হাতে যে যোগাযোগ ব্যবস্থা সেটাও হতে পারে। ঠিক আছে? ইয়েস স্যার। জি স্যার। এবার যোগাযোগের বিষয়ে একটু বলো যে পরিবর্তন হয়েছে আর ওই সেই পরিবর্তনকে উন্নয়নের দিকে গেছে, এটা একটু বলো তো দেখি। স্যার যোগাযোগ ব্যবস্থা অবশ্যই উন্নতি হয়েছে, কেননা পূর্বে যে পরিমাণে উন্নত যোগাযোগ ব্যবস্থা ছিল, মানে এখন যে পরিমাণে ভালো যে মানে যে ডিভাইস গুলোর মাধ্যমে আমরা সহজে যোগাযোগ করতে পারতেছি, যেরকম মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার, তখনও ছিল, তবে আমাদের এখনকার মতো এত বেশি উন্নত ছিল না যে খুবই দ্রুত উন্নয়ন করা মানে যোগাযোগ করা সম্ভব হবে। আর স্যার তখনও বাস, ট্রাক, ট্রেন এগুলো সবই ছিল, তবে এখনকার যে যোগাযোগ ব্যবস্থা তার থেকে একটু নিম্নমানের ছিল, তখন এতটা দ্রুত সম্ভব ছিল না। আর এখন খুব সহজেই অতি দ্রুত সময়ে করা যায়, যোগাযোগ করা যায়। তার মানে ধরো এক সময় আজ থেকে 30 বছর আগেও গ্রাম অঞ্চলে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, ঠেলা গাড়ি, তাই না, এগুলো দিয়ে মানুষ তাদের পণ্যগুলো শহরে নিয়ে আসতে যাতায়াত করতো। এখন কিন্তু ওইভাবে আর এগুলো দেখার চোখে পড়ে না। আচ্ছা, এটা তো গেল যানবাহন। এখন তো কত আধুনিক যানবাহন আবিষ্কার হয়েছে, মুহূর্তের মধ্যে ঢাকা যাওয়া যাচ্ছে, মুহূর্তের মধ্যে ঢাকা থেকে বিমানে আসা যাচ্ছে, 30-45 মিনিট সময় লাগছে। এটা তো গেল যানবাহন। এমনকি স্বাভাবিক রেডিও, টেলিভিশন, তারপরে মোবাইল, এগুলোর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে। মুহূর্তের মধ্যে তুমি পৃথিবীর যে কোনো জায়গায় যোগাযোগ করতে পারছো, তখনকার অবস্থা জানতে পারছো। তার মানে এই যোগাযোগ ব্যবস্থা এখন অনেক দ্রুত হয়েছে, সহজ হয়েছে, সাশ্রয়ী হয়েছে। তার মানে এটা পরিবর্তন তো অবশ্যই হয়েছে। তার মানে এই পরিবর্তনটা কি অবশ্যই পজিটিভ না নেগেটিভ হয়েছে? এই পরিবর্তনটা পজিটিভ হয়েছে। মানে এই যোগাযোগের ক্ষেত্রে চেঞ্জটা হয়েছে, কমিউনিকেশনের ক্ষেত্রে চেঞ্জটা হয়েছে পজিটিভ, দ্যাট মিন্স ডেভেলপমেন্ট।
স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ শিওর। স্যার যোগাযোগের ফলে তো স্যার এই মানে কি মানে জীবনের নিরাপত্তাটা স্যার একটু কম হয়ে যাচ্ছে না নিরাপত্তা, যত দ্রুত। জি স্যার। আচ্ছা ওইটা কিন্তু আমরা আলোচনা করছি যে চেঞ্জ এবং ডেভেলপমেন্ট, প্রত্যেকটা জিনিসেরই একটা ব্যাড ইফেক্ট আছে, একটা গুড ইফেক্ট আছে। আমরা ব্যাড ইফেক্ট বা গুড ইফেক্ট নিয়ে আলোচনা আমরা করছি না আজকে, আমরা শুধু চেঞ্জটা নিয়ে করছি, ওই চেঞ্জটা পজিটিভ না নেগেটিভ তার উপর ভিত্তি করে আমরা ডেভেলপমেন্ট করছি। ডেভেলপমেন্ট হলে যে সবকিছু পজিটিভ ওয়েতে চলবে এমন না, কারণ আমরা ইলেকট্রিক ডিভাইস হিসেবে মোবাইল ফোন ব্যবহার করছি, এটা তো অবশ্যই একটা ডেভেলপমেন্ট। Am I right or wrong? Yes স্যার। জি স্যার। এই যে ডেভেলপমেন্ট ব্যবহার করছে এটা তো অবশ্যই ডেভেলপমেন্ট, there is no doubt about that, তাই না? জি স্যার। এই ডেভেলপমেন্টের হাজারটা দোষ আছে, if you want you can say হাজার হাজার দোষ আছে ডেভেলপমেন্ট, তাহলে কি এটাকে আমরা ডেভেলপমেন্ট বলবো না? এখন মানে এটা ডিপেন্ড করছে, ডেভেলপমেন্টটা ডিপেন্ড করছে এইটাকে ইউজ করছে তার উপর। আমরা শুধু আজকে ডেভেলপমেন্টটা নিয়ে আলোচনা করছি, এই ডেভেলপমেন্টের নেগেটিভ পজিটিভ ব্যাড গুড ইফেক্ট সম্পর্কে বা রেজাল্ট সম্পর্কে আলোচনা করছি না। আশা করি বোঝাতে পেরেছি। জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা তাহলে যোগাযোগের ক্ষেত্রে আমরা দেখলাম যে চেঞ্জ হয়েছে এবং চেঞ্জটা পজিটিভ হলে সেটা ডেভেলপমেন্ট। এবার আরেকটা কনসেপ্ট আছে, এটা একবারে তোমাদের বিশেষ সাথে মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে, সেটা হচ্ছে পরিবার ব্যবস্থা। পরিবার ব্যবস্থা আছে আমাদের দেশে, পরিবার ব্যবস্থা আছে, ফ্যামিলি সিস্টেমটা আছে, হারিয়ে গেছে ফ্যামিলি সিস্টেমটা? আছে আলহামদুলিল্লাহ আছে, এটা একটা ভালো দিক। পৃথিবীতে বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে এবং এশিয়ার দেশগুলোতে নাই, কে কার নাই পরিবার সিস্টেম নাই, কে বললো? আচ্ছা বলছি যে আফ্রিকা এবং এশিয়া মহাদেশের দেশগুলোতে ফ্যামিলি সিস্টেমটা এখনো সুন্দরভাবে আছে এবং উন্নত বিশ্ব, আমরা যেটা আধুনিক বিশ্ব বলি, তোমার ধরো ইউরোপ বা এরকম যেসব দেশে, ওইসব দেশে ফ্যামিলি সিস্টেমটা ভাঙনের পথে, মানে আমাদের মতো ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মতো বা আফ্রিকার পরিবারগুলোর মতো এতটা না। সুতরাং এই পরিবার ব্যবস্থা ওরা এখন বলছে যে এই পরিবার ব্যবস্থাটা এখন ওদের দরকার। এই যে ফ্যামিলি সিস্টেমটা ওদের এখন এক্সপেক্ট করছে যে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মতো বা আফ্রিকান কান্ট্রির মতো পরিবার সিস্টেমটা তাদের দরকার, কারণ আমাদের পরিবার সিস্টেমটা এই আধুনিক অত্যাধুনিক যুগেও এখন টিকে আছে। এখন যে টিকে যে আছে, আজ থেকে 30 বছর আগে ফ্যামিলি সিস্টেমটা কেমন ছিল, এখন ফ্যামিলি সিস্টেমটা কেমন আছে, এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন। কারণ পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন কি ভালো না খারাপ, এটা নিয়ে আলোচনা। একসময় আমাদের দেশে কি কে যেন বললো যে এই এরকম একটা পরিবার ছিল, তাই না? কি দেখলাম এটা কি লিখলাম, এই জিনিসটা টাকা বোঝা যায়, এত টাকা পয়সা করে ভালো না, কিন্তু তো বোঝা তো যাচ্ছে না। যৌথ পরিবার। যৌথ পরিবার। আরেকটা ছিল হচ্ছে বর্ধিত পরিবার, তাই না? অথবা কেউ কেউ বলে বড় পরিবার, এরকম পরিবার ছিল না, যৌথ পরিবার, বর্ধিত পরিবার, বড় পরিবার। গ্রামে কিছু কিছু এখন দেখা যায় যে দাদার বাসায় দাদার ছেলেরা, মানে তোমার চাচারা একত্রে বসবাস করছে, তাই না? আমাদের কাজিনরা, চাচাতো ভাই বোনরা সব বসবাস করছে। এই ধরনের পরিবারকে বলা হয় যৌথ পরিবার। আবার ওই পরিবারে যদি দাদারও ভাইরা, বড় দাদা, ছোট দাদা, দাদারও ভাইরা পরিবার থেকে, সেটা হলো বর্ধিত পরিবার, তাই না? জয়েন্ট ফ্যামিলি সেটা হয়ে গেল এক্সটেন্ডেড ফ্যামিলি, লার্জ ফ্যামিলি। এরকম পরিবার একসময় দেখা যেত। এখন এই পরিবারগুলো ভেঙে ভেঙে হয়ে গেছে অনু পরিবার, অথবা ছোট পরিবার, অথবা একক পরিবার। কি এগুলো দেখা যায়? হ্যাঁ স্যার। Yes, Yes, sir. তোমরা যারা উপস্থিত স্যার। আছো তাদের মধ্যে বলো তো তোমরা কে কে যৌথ পরিবারে থাকো, কে কে বর্ধিত পরিবারে থাকো, কে কে একক বা ছোট পরিবারে থাকো? একজন রেসপন্স। স্যার একক পরিবারে স্যার। একক পরিবার। তার একক পরিবার। একক পরিবার। একক পরিবার। স্যার একক পরিবার। স্যার যৌথ পরিবার স্যার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই একক পরিবারে, ছোট পরিবারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমরা সব পজিটিভ পজিটিভ বললাম, এক্ষেত্রে আমরা দেখবো এটা নেগেটিভ। মানে যদি সমাজ বিজ্ঞানের আলোচনা করতে বলো তাহলে এটা একটা নেগেটিভ। তার মানে এটা ডেভেলপমেন্ট হওয়ার সাথে সাথে, হ্যাঁ ডেভেলপমেন্ট হয়েছে, তুমি একক পরিবারে থেকে হয়তো 40 জনের সাথে যে জিনিসটা ভাগাভাগি করে খেতে,
পাঁচজনের সাথে যে জিনিসটা শেয়ার করে খেতে বা পাঁচজনের সাথে সময় সেটা তুমি একাই ভোগ করছো, এটা তোমার জন্য ডেভেলপমেন্ট হয়েছে, তোমার জন্য ভালো হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে পরিবার ব্যবস্থা কিন্তু অতটা উন্নয়ন হয় নাই। এক্ষেত্রে বলছি তুমি যদি যৌথ পরিবারের পার্সপেক্টিভ বলো বা এক্সটেন্ডেড পরিবার পার্সপেক্টিভ, সেক্ষেত্রে কিন্তু সেটা ডেভেলপমেন্ট বলে না সংস্কৃতি ভাষায় বা সমাজ বিজ্ঞানের কাছে। কারণ হচ্ছে আগে দেখো এই যৌথ পরিবারে যখন থাকতে যখন ছিল তখন কিন্তু কাজিনরা অর্থাৎ খালাতো ভাই বোনরা সবাই একসাথে থাকতো, কোনো একটা বিষয় সবাই একসাথে শেয়ার করতো। কেউ একজন অসুস্থ হলে সবাই তাকে সেবা করতে হতো, দাদা ছিল, দাদি ছিল, চাচা চাচিরা ছিল, তাদের সাথে সবকিছু মিলেমিশে ভাগ করার একটা প্রবণতা ছিল। এখন তুমি তোমার যে সবাই না, তোমার বাড়িতে কেউ আসতে তোমার বিরক্ত লাগবে, এই আমার বাড়িতে আবার এরা আসছে, আমার স্বাধীনতা খর্ব হচ্ছে, আমার খাবারের ভাগটা নিচ্ছে, আমার বেড হচ্ছে অন্য কেউ শেয়ার করছে, বা আমার পড়ার টেবিলটা 3 দিনের জন্য আমি ব্যবহার করতে পারছি না, এরকম মানসিকতা হয় না হয় না? হয় স্যার। হয় স্যার। হয় স্যার, অনেকেই কিন্তু আবেগে হয়তো বলতে পারছো না, কিন্তু বিষয়টা হয়। এটা হয় কারণ তুমি তো, তোমার তো দোষ নাই, তুমি তো কোনো পরিবারে বা এখন পরিবারে বা ছোট পরিবারে বেড়ে উঠেছো, ফলে এখন এই জিনিসটা শেয়ার করার মানসিকতাটা বা সামগ্রিকভাবে এই মানসিকতা আস্তে আস্তে, এটা তোমার দোষ না, এটা প্রবলেম অফ সিস্টেম। আমরা এরকম শহরে বসবাস করছি, শহরে থেকে এরকম মানসিকতায় তৈরি হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে আগে আমাদের সোশ্যালাইজেশন প্যাটার্নে খালাতো মামাতো চাচাতো দাদি নানি এদের একটা ইমপ্যাক্ট ছিল ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। এখন আমাদের সোশ্যালাইজেশন বলছে এই এদের আর ইমপ্যাক্টটা ডাইরেক্টলি নাই, হয়তো বছরে একবার ঈদের সময় যাচ্ছ অথবা অকেশনে হয়তো যাচ্ছ, তাদের সাথে ইন্টারঅ্যাকশন হচ্ছে। এখন আমাদের সোশ্যালাইজেশন বলছে কোনো পরিবার ছোট পরিবার একক পরিবারে আমরা এখন রাস্তাঘাটের প্রভাব বেশি দেখছি, কাজের মহিলার প্রভাব বেশি দেখছি, স্কুলের প্রভাব বেশি দেখছি, ডান্স কম্পিটিশন বা ডান্স ক্লাব বা মিউজিক ক্লাস বা ক্রিকেট ক্লাবের প্রভাবটা বেশি দেখছি। তার মানে এখন আমাদের সোশ্যালাইজেশন প্রসেসে জ্ঞাতি গোষ্ঠীর প্রভাবের চেয়ে ফর্মাল এডুকেশন সিস্টেমের প্রভাবটা বেশি দেখছি। এম আই রাইট অর রং? ক্লাসটা শেষ করতে স্যার রাইট স্যার। থ্যাংক ইউ। রাইট স্যার। রাইট। Yes, sir, right. আমার ক্লাস শেষ, এখন একটু আবেগের কথা বলি। তাই বলে এই যে রক্তের সম্পর্কের সাথে কার কার যোগাযোগ আছে কার কার যোগাযোগ নাই, রক্তের সম্পর্ক বলতে আমি কাজিনদের কথা বোঝাচ্ছি, আঙ্কেল আন্টি, ইংলিশে বলছি, তোমরা তো আর ইংলিশে ভালো জানো, সেজন্য ইংলিশে বলছি, আঙ্কেল আন্টি কাজিন এদের সাথে কেমন যোগাযোগ আছে তোমাদের? স্যার ভালো। ভালো যোগাযোগ আছে, sir। দেখো বাংলার একটা বৃত্তি, দেখো বাংলা একটা সৌন্দর্য, দেখো আমরা কাজিন বলি তাই না, ইংলিশে এই আমার কাজিন। কাজিন মানে দুনিয়ার 14 গোষ্ঠী কাজিন, মানে মামাতো ভাই বোনও কাজিন, খালাতো ভাই বোনও কাজিন, চাচাতো ভাই বোনও কাজিন, ফুফাতো ভাই বোনও কাজিন, 14 গোষ্ঠীকে কাজিন বলি। অথচ বাংলায় শব্দে দেখো সবার কিন্তু আলাদা আলাদা একটা পরিচয় আছে, এই আমার মামাতো ভাই, ও আমার খালাতো ভাই, ও আমার চাচাতো ভাই, ও আমার ফুফাতো ভাই, স্পেসিফিক ভাবে কিন্তু আইডেন্টিফাই করা আছে। আর ইংলিশে কি কাজিন, দুনিয়ার 14 গোষ্ঠীকে আমরা কাজিন বলি, তাই না? এটাও কিন্তু বাংলার একটা সৌন্দর্য, তা ওদের সাথে আমাদের ইন্ডিভিজুয়ালি সম্পর্ক। এটা কি কেউ লক্ষ্য করেছো? জি স্যার করেছি Yes, sir. এটা। জি স্যার। জি, sir, করেছি। আচ্ছা, আমার কথাগুলো কি খুবই রূঢ় মনে হচ্ছে না ঠিকই আছে? স্যার ঠিকই আছে স্যার। ঠিক আছে। কি আছে? এটাও ঠিক আছে, sir। আমরা এখন এগুলোকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করি না, কাজিন বলে সব জ্ঞাতি গোষ্ঠীকে চালিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, অবশ্যই এটা পরিবর্তন হলেও আমাদের জ্ঞাতি গোষ্ঠীর সাথে সম্পর্কটা চেঞ্জ হওয়া উচিত নয়, কারণ এরাই আমাদের সামাজিকরণে আমাদের সংস্কৃতিতে একটা উল্লেখযোগ্য পার্ট। দেখবা যে একা একা তুমি যেটা হয়তো খুব অনেক বেশি সুযোগ সুবিধা, অনেক বেশি আনন্দ, অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছ, কিন্তু আনন্দ ভোগ করার সময় অনেকজন থাকলে বা জ্ঞাতি গোষ্ঠী কেউ থাকলে সেই সুযোগ সুবিধার মধ্যে আনন্দটা বেশি পাওয়া যায়, ঠিক আছে? দেখো আমরা যখন শহরে এন্টারটেইনমেন্টের জন্য স্পেস বা অপরচুনিটি খুঁজি, তখন বেড়াতে যায়, ওই থ্রি প্লাজায় যায়, ওই বটানিক্যাল গার্ডেনে যায়, ওই কিসের যায়, যে অনেক মানুষের মধ্যে আনন্দ খুঁজি। একা একা কিন্তু আনন্দ করাটা কথা ভালো লাগবে না। ভালো লাগবে যে তুমি কোনো জায়গায় নাচো, তোমাকে সবকিছু তোমার ঘরের মধ্যে নিজে আনন্দ, তোমার বলা যে তুমি আনন্দ করো, নিজে নিজে বেলুন ফুলাও, নিজে নিজে পটকা ফাটাও, নিজে নিজে খাও, নিজে বিরিয়ানি খাও, তাহলে কি আনন্দ লাগবে?
না No, স্যার, sir. এই আনন্দ ভালো লাগে না। না স্যার। ওই ঘরের মধ্যেই না স্যার লাগবে না। কাজিন আসে, তোমার মামারা, চাচারা, দাদারা আসে, তখন কিন্তু দেখবে যে আনন্দ আরো বেশি হয়ে যায়। এ এক কথা বলছে, এ ওটা কেড়ে খাচ্ছে, এ একটু মারছে, এ তোমার যেটা প্রিয় সেটা কেড়ে নিয়ে চলে যাচ্ছে, তখন কিন্তু আনন্দটা বেশি হয়। ঠিক আছে? যাই হোক, ধন্যবাদ সবাইকে। জি আজকে স্যার। ক্লাসটা এখানেই সমাপ্ত করছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. স্যার, এইচডব্লিউ কি?